আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আজকে আমরা সৌভাগ্যবান যে গত 1 তারিখে যখন আমাদের দেশের আমাদের বাজেট পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে, তার ঠিক 2 দিন আগে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আমাদের এই যে আমাদের সরকারের অ্যাচিভমেন্ট নিয়ে ওনার, আপনারা সবাই জানেন, পার্লামেন্ট যখন শুরু হয় তার আগের দিন আমাদের রাষ্ট্রপতি সেখানে ভাষণ রাখেন। আমরা সৌভাগ্যবান যে রাষ্ট্রপতির ভাষণে আমাদের এই ত্রিপুরা রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। এটা ইতিহাসে, এটা আমার মনে হয় যে আমাদের এই ইতিহাসে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে গৌরবান্বিত, আমাদের দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমাদের এই গৌরবান্বিত করেছেন। এটা ভারতবাসী হিসাবে এবং ত্রিপুরাবাসী হিসাবে আমি গর্ববোধ করি। আপনারা দেখবেন যে এই বিগত দিনে কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার খালি গরিবি হটাও স্লোগান দিয়েছে, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা সেই সময় কোন সরকার, অর্থাৎ এই কংগ্রেসের সরকার সেই সময় করেনি। আমরা দেখেছি ইউপিএ সরকার, মনমোহনের সরকার, যেখানে একজন বিত্তশালী নেতা এবং অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ইউপিএ সরকারের সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনার 2 হাত খালি পকেটে থাকতো, কোন সময় এই হাত পর্যন্ত বার করেনি। আর আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2 হাত উজাগর করে দিয়ে আমাদের এই সমাজের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের এই যুবকদের জন্য যে কাজ করেছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। বন্ধুগণ, আজকে আমি এই বাজেটের একটা নজর, 2-1টা কথা আমাদের পূর্ববর্তী আমাদের বক্তা এখানে তুলে ধরেছেন, আমি ছোট্ট করে আমি তুলে ধরছি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। আজকে আমরা যুবক হিসাবে, যেটা আমি বারবার বলছি যে আমাদের যে 2047-এ আমাদের এই ভারতবর্ষ কি হবে, সেই চিন্তা ভাবনা করে এই বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। আজকে সবচেয়ে বড় জিনিস সেটা হলো আমাদের শিক্ষা। আমাদের শিক্ষাকে মেরুকরণ করে সেই সময় বিগত দিনে আমাদেরকে সেই শিক্ষা থেকে বিচ্যুতি ঘটিয়েছে। আমাদের যুব সমাজকে পিছিয়ে রাখার মূল কারণ হচ্ছে যে যুব সমাজ যদি জাগ্রত হয় তাহলে দেশের অনেক রেগুলেশন হয়, আর এই যুব সমাজকে পিছিয়ে রাখা যে এডুকেশন পলিসি, শিক্ষা পলিসি, সেটাকে সেখানে সেই সময় যে মেরুকরণ করে এবং সেখান থেকে শুধু ওই ক্যাপিটালিজম, সোশ্যালিজম সেইগুলিকে হাতিয়ার করে সেই সময় আমাদের সামনে রাখা হয়েছে। আর মোদিজি আমাদেরকে সেই ক্যাপিটালিজম, সোশ্যালিজমের ঊর্ধ্বে উঠে আমাদেরকে জাতীয়তাবোধ অর্থাৎ ন্যাশনালিজম আমাদের সামনে রাখা হয়েছে। অর্থাৎ এই ভারত যে ভূমি, এই ভারতকে ভালোবাসা, ভারত আমার মাতৃভূমিকে ভালোবাসা, সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে শিক্ষা আমাদের সবচেয়ে বড় জিনিস। আজকে ধন্যবাদ জানাই মোদিজিকে যে শিক্ষা ক্ষেত্রে প্রায় 1.39 কোটি টাকারও বেশি বরাদ্দ সেখানে রাখা হয়েছে। তার মাধ্যমে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা, সেই জন্য আমাদের রিসার্চ সেন্টার, সেইগুলি নির্মাণ করার জন্য সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আপনারা বলতে পারেন যে সেগুলি তো আগেও ছিল, কিন্তু এইগুলিকে নতুন ভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আর রেবতী বাবু একটা বলছিলেন যে স্কিল কথাটা, আজকে আমার অধিকার রয়েছে যে আজকে গদবান্ধা আমরা কি করতাম, গ্রাজুয়েশন কমপ্লিট করতাম। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমরা হয়তো চিন্তা ভাবনা করতাম যে আমি হয়তো ল পড়বো, আমি হয়তো জিওগ্রাফি নিয়ে আমি হয়তো মাস্টার ডিগ্রি করব, এরকম করব। কিন্তু এখন কম্পারেটিভলি একসঙ্গে যাতে কম্বাইন্ড কোর্স করা যায় তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে চিন্তা ভাবনা করেছে। শুধু তাই নয়, স্কিল ডেভেলপমেন্ট। এবং আমি পড়াশোনার ক্ষেত্রে যখন আমাদের প্রাথমিক শিক্ষা শুরু হয় তখন থেকেই আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের উপর পড়াশোনার সুযোগ আমাদের সেখানে করে দিয়েছে। এই বাজেটে আমরা যদি দেখি নতুন বিশ্ববিদ্যালয়, টাউনশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর এবং বিশ্ববিদ্যালয়, উন্নত মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য এবং সেখানে পড়াশোনার পাশাপাশি
শিল্প ও কর্মসংস্থানের সুযোগ আমাদের এই বাজেট প্রভিশনে রাখা হয়েছে। তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ সহায়তা, যাতে আঞ্চলিক যুব সমাজ এবং মান সম্মানের সহিত উচ্চ শিক্ষায় যাতে সুযোগ নিতে পারে তার ব্যবস্থা সেখানে করা হয়েছে। মেয়েদের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদের জন্য হোস্টেলের সুবিধা বৃদ্ধি করা, এবং শুধু হোস্টেলে থাকা সেটা নয়, মেয়েদের সেখানে প্রযুক্তিগত শিক্ষা যাতে নিতে পারে তার ব্যবস্থা সেই হোস্টেলগুলিতেও সেখানে ব্যবস্থা করা হয়েছে। বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান, আমরা জানি যেটা স্কিল ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব সেখানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সেখানে বিশেষ বিনিয়োগের কথা বলা হয়েছে। সেখানে আইটিআই, পলিটেকনিক, স্কিল ডেভেলপমেন্ট গুলিকে আপগ্রেডেশন, অর্থাৎ মানে প্রযুক্তি থাকবে সেখানে যাতে অত্যাধুনিক শিক্ষার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমাদের এই বাজেটে রাখা হয়েছে। এবং সেখানে শিল্প ভিত্তিক প্রশিক্ষণ এবং পর্যটন ক্ষেত্রে, যেটা আমাদের রেবতী ত্রিপুরা মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রচেষ্টা করছেন, আমাদের এই রাজ্যে পর্যটনের একটা বিশেষ সুযোগ রয়েছে। বিভিন্ন জায়গায় আজকে ডুম্বুর বলুন, আজকে আমাদের ছবিমুড়া বলুন, অনুকোটি পাহাড় বলুন, বিভিন্ন জায়গায় এই ট্যুরিজম তৈরি করা, ট্যুরিজম সার্কিট তৈরি করা এবং আমাদের সেখানে ট্যুরিস্ট গাইড, সেখানে মানে গাইডের প্রশিক্ষণ দেওয়া এবং রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদেরও সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের এই বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়। মিনিস্টার উনি বলছিলেন যে ট্রেন এত স্পিডে চলছে, আর আমরা বলবো যে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, আর বন্দে ভারতের কথা বলছেন এখন, রিপ্লেসিং প্রায় অনেকটা রাজরানী এক্সপ্রেস, এত সুন্দর সুন্দর মানে স্লিপার থেকে আরম্ভ করে, সিটিং থেকে আরম্ভ করে বন্দে ভারত চলছে এত স্পিডে। তো ইউনিয়ন মিনিস্টার একজন উনি বলছিলেন যে আমরা এত স্পিডে যাচ্ছে, আর ত্রিপুরা এখন ডাবল ইঞ্জিনের সরকার এত স্পিডে যাচ্ছে, তো বিরোধীরা ওই স্টেশনেই বসে থাকবে আর বাই বাই টাটা, আর 2047-এ আমরা রেল যে স্টেশন সেখানে আমরা পৌঁছে যাব, আর সারা জীবন তোমরা ওই স্টেশনেই বসে থাকবে, এক তো টিকিটও পাবে না আর গাড়িতে চড়বারও সুযোগ পাবে না। তো এই কথাটা আমি বলবো, আমরা যেভাবে আমরা কিন্তু এখন মানে অত্যন্ত সুদিনে কিন্তু আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, অর্থাৎ সব শ্রেণীর মানুষের উন্নয়ন দরকার এবং প্রতিটা ঘরের উন্নয়ন, তাদের আর্থিক উন্নয়ন দরকার, প্রতিটি সমাজের উন্নয়নের আর্থিক এবং সামাজিক উন্নয়ন দরকার। তার উপর এবার বাজেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কৃষকরা যে বিষয়, যে তাদের যে ফসল তৈরি হয় তার যাতে দাম প্রপারলি তারা পান সেটার উপর জোর দেওয়া হয়েছে। এখানে কৃষক যারা আছেন তাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় তার উপরও এবার জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আপনারা দেখেছেন প্রায় এখানে ক্যান্সারের যে 17টি জীবনদায়ী যে ড্রাগ তার দামও কিন্তু অনেকটা কম করে দিয়েছেন। এবং এগুলো কিন্তু মানে বোঝা যায় যে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি এবং স্বাস্থ্যের জন্য যদি তার আর্থিক খরচ বেশি হয় এবং সেই অর্থটা যদি তার ঘরে থাকে, আলটিমেটলি তার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হবে। শুধু তাই নয়, আরও যেগুলো অনেকগুলো রোগ আছে যেগুলো একদম বিরল রোগ যেটাকে বলে, সেখানেও ওষুধ তাদের যে খরচ সেটা সস্তা করা যায় সেই বিষয়ে রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থায় কিভাবে আমাদের এবার বাজেটে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানেও যে মডার্নাইজেশন যে শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার, এআইকে যাতে প্রযুক্তি তো সব জায়গায় এবার জোর দেওয়া হয়েছে, সমস্ত ডিসিপ্লিনে সমস্ত যে আমাদের যে বিভাগগুলো আছে সেখানে যত প্রযুক্তিকে যোগ করা যায় তার উপর জোর দেওয়া হয়েছে এআইকে বিষয়ে। কালকে আমার খুব ভালো লাগলো যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সে পরীক্ষা পে চর্চা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে যারা ক্লাস 10-এ পড়ে বা 11-এ পড়ে, যারা 12th পরীক্ষা দেবে, তা আমরা সবাই জানি যে পরীক্ষা পে চর্চা আজকে এবার 9th এডিশন উনি এটা করছেন। মন কি বাত অনুষ্ঠান তো করেনি, পরীক্ষা পে চর্চাও যেভাবে করছেন এবং স্টুডেন্টদের মধ্যে যে প্রেশার
যে রিলিজ কিভাবে করতে হয়, এবং শুধু স্টুডেন্টদের জন্য না, যারা শিক্ষক এবং যারা গার্জিয়ান তাদের জন্য কিন্তু উনি এই পরীক্ষা পে চর্চার যে অনুষ্ঠান সেটা রেখেছেন, আমিও সেখানে ছিলাম। সেখানে উনি বলছেন স্টুডেন্টদের যে তোমাদের বয়স যদি এখানে 16, 17, 18 যদি হয়, আর বিকশিত ভারত আমরা যে টার্গেট আমরা রেখেছি 2047-এ, তাহলে গিয়ে তোমার বয়সটা কত হবে? তো দেখা গেল তখন যে হিউম্যান রিসোর্সের উপরে, আজকে এখানে যারা আমাদের হিউম্যান রিসোর্স, সারা ভারতবর্ষের এখন হিউম্যান রিসোর্স যারা 18 বছর থেকে 35 বছর বা তার থেকে একটু বেশি, দেখা গেলে প্রায় 65% আমাদের যে রিসোর্স, হিউম্যান রিসোর্স কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ এখন। এবং তার উপর ভিত্তি করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি গর্ববোধ করেন, আমরাও এখন সেই কারণে গর্ববোধ করি। এখন গতানুগতিক যে অর্থনৈতিক উন্নয়ন যেভাবে বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে যে ভাব, সেইভাবে যে মানে যে ধরনের চিন্তা ভাবনা ছিল তার থেকে বেরিয়ে এই যে রিফর্ম করার যে বিষয় আমাদের মাননীয় সভাপতি কথা বলেছেন, এখানেও কিন্তু রিফর্ম যে অর্থনৈতিকভাবে কিভাবে উন্নয়ন করা যায়। তো সেই জায়গায় উনি বলছিলেন যে 2047-এ আমরা যদি টার্গেট আমি রেখে বিকশিত ভারত যদি করতে হয়, তোমার বয়স যদি এখন 16 বছর বা 18 বছর বা 17 বছর হয়, তাহলে আগামী 22 বছর যখন হবে বিকশিত ভারত, তোমার বয়স কত হবে? অর্থাৎ ওই সময় বিকশিত ভারত, আজকে যারা এখানে বিকশিত ভারত তৈরি করার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু সেই সুফলটা পাবেন না, কিন্তু তারা কিন্তু আগামী দিনে 2047-এ পুরো যেহেতু ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে, তার সুফল কিন্তু ওরা পাবে। কাজে তোমাদেরও দায়িত্ব আছে, তোমাদেরও এই দেশকে যদি শক্তিশালী করতে হয়। আজকে কয়েকটা উদাহরণ উনি দিয়েছেন। উনি বলছেন যে যদি আজকে আমরা দেখি যে তুমি বাড়ির থেকে বেরোচ্ছ, আর বাড়ির থেকে বেরোবার সময় যদি দেখা যায় যে তোমার কেউ বাইরে রাস্তার মধ্যে কেউ কোনো কাগজ ফেলছে বা ডাস্টবিনে না রেখে প্রপার জায়গায় না ফেলে সেই রাস্তার মধ্যে ফেলছে আবর্জনা, তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করবে? না, ঝগড়া করবে না। কি করবে? ওনার সামনেই তুমি ওই যে আবর্জনাটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে প্রপার রাখবে। তো নেক্সট টাইম ও ফেলতে গিয়ে তুমি কিন্তু একটা শিক্ষা ওনাকে দিলে। তো এখন থেকে যদি স্বচ্ছতার কথা আমাদের যে মহাত্মা গান্ধীজি যখন বলে গেছেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজি সেটা কিন্তু বাস্তবায়িত করছে। এবং এই যে এটাকে করার বিষয়, তো তোমার দায়িত্ব, তোমার এখানে প্রতিবাদ কিন্তু এইভাবেও করা যায়, সেইভাবে কালকে স্টুডেন্টদেরকে বলছিলেন। তো এই যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে যারা যুব মোর্চার যারা ভাইয়ার বোনেরা আছেন, আমি এটাই বলবো যে আমাদের কিন্তু দায়িত্ব অনেক। কে কি পেলো না পেলো সেটা তো সময়ে কথা বলবে, কিন্তু আমার দায়িত্ব কিন্তু আমরা এড়াতে পারবো না যে একমাত্র প্রধানমন্ত্রী একা বা যে আমাদের মন্ত্রী সভার যারা সদস্য ये আছেন, न्यूज कंटेंट সদস্যরা देखने আছেন के लिए কেন্দ্রে, शुक्रिया। তারাই খালি করে अगर নেবে। आपका বা कोई আমাদের सुझाव ত্রিপুরা है সরকারের तो এই हमें 12 জন कमेंट মন্ত্রী, कीजिए, এরা খালি করে নেবে। सब्सक्राइब এই कीजिए দেশকে একদম AGT Live এবং রাজ্যকে একদম 24/7। বিকশিত ত্রিপুরা, বিকশিত Thanks ভারত করে for ফেলবে, watching সেটা কিন্তু AGT সম্ভব না। Live ততক্ষণ ধরে আমরা 24/7 এক একজন ব্যক্তি যদি আমরা সেখানে চেষ্টা না করি, এক একজন ইউনিট, একজন অ্যাম্বাসেডর হয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কোনোদিন এই রাজ্যকে আমরা বিকশিত করতে পারবো না, দেশকেও বিকশিত করতে পারবো না। বাজেট আসবে, বাজেট যাবে, বাজেটের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টের তার ফায়দা নিয়ে আমরা মানুষের কাছে যাওয়া এবং সেটাকে বোঝা। আমরা আগেও বাজেট দেখেছি এবং এবারও আমি দেখেছি যখন বাজেট হচ্ছিল, আমি যখন টিভির পর্দায় ছিলাম, 1 ঘন্টা 25 মিনিট আমি কনস্ট্যান্ট বসেছিলাম এবং সেখানে আমি নোট ডাউন পর্যন্ত করেছি কি কি বাজেট। সবটা তাড়াতাড়ি করে বুঝেও যায় না, কিন্তু আমি যতটুকু পেরেছি রিপিটও হয়, সেগুলো আমি নোট ডাউন করেছি। আমি জানি যে আমি যখনই বাড়ির থেকে বেরোবো, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওরা জিজ্ঞেস করবে যে এইবারের বাজেট সম্পর্কে কিছু বলুন। তো কয়েকটা পয়েন্ট মাথার মধ্যে রেখেছি। এই যে পয়েন্টগুলো রাখা, এটা কিন্তু সবারই রাখা উচিত, যে মেইন আমার মনে হচ্ছে যে এই বিষয়টা এই বাজেটের মধ্যে উল্লেখযোগ্য। তো সেটা আমি জানি আমার বলতে হবে যে প্রেসের মাধ্যমে, তা আমি যেহেতু বেশি ফোকাস, তো এটা কিন্তু সবার কিন্তু এইভাবে ফোকাস যদি হয় যে আজকের যেখানে আলোচনা হয়েছে সেগুলো যদি আমি মাথায় নিয়ে যাই, আমি 10টা লোককে আমি বলতে পারবো, আমার নেক্সট যারা ফ্যামিলির মধ্যে আমি আলোচনা করতে পারবো, আমার যারা কলিগ আছে তাদের সাথে আমি আলোচনা করতে পারবো। তো সেইভাবে আমি তৈরি হয়ে কিন্তু আমার রাস্তায় বেরোতে হয়েছে। এবং আমি এটাও জানি যে বিরোধীরা তৈরি আছে। এইবারের বাজেট
সম্পর্কে ওনারা কি বলবেন সেটাও আমার তৈরি গতানুগতিক। এবারের বাজেট, এটা কি বাজেট হলো? আমরা বলছি জনমুখী বাজেট, ওনারা বলছেন সাধারণ মানুষের বিপরীতে বাজেট। এগুলো বলবে তো সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন এমুক এ তো তেমুক বলছেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম ওরা তো সারা জীবনে বিরোধিতা করে থাকবে। আমি তখন ये न्यूज এই কথাটাই कंटेंट বলবো देखने আজকে। के लिए খুব মজার বিষয় शुक्रिया। এটা। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.